তো কিভাবে আপনি প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়ে আনলেন? আইনি জটিলতার কারণে শপথের প্রসঙ্গটা এসছে আইনি জটিলতার। তো আইনি জটিলতা তো আপনার সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবে এখান থেকে শুরু হয়েছে। তো কিভাবে আপনি প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়ে আনলেন? এটা তো আমাদের বিদ্যমান আইনে নাই। এটা কিন্তু এক্সট্রা প্রভিশন আকারে নেওয়া হয়েছে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলে দেওয়া আছে যে যিনি কথাটা এভাবে আছে, যিনি সংসদ সদস্যদের শপথ নেবেন তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিতে পারবেন, যেটা আমি আপনাকে একটু আগে বললাম। ফলে প্রধান নির্বাচন কমিশনার যদি এটা পারেন ওটাও কিন্তু তিনি পারতেন। ফলে এখানে কোনো আইনি জটিলতা আসলে নাই। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিন্তু একটা আইন। এটা আইনটা কিভাবে এটা আইন, এটা অন্তর্বর্তী সরকার আদেশ জারি করেছে এবং এটা আবার অ্যাপ্রুভ হয়েছে বাই দি পিপল। 68% পিপল সরাসরি। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্রে জনগণ হচ্ছে যেটাকে বলা হয় যে ল গিভার, আইন প্রদায়ক, তাদের কাছ থেকে আইন শুরু হয়। তো সেখান থেকে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছে। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনার ওই গণভোটের প্রশ্নের শুরুতেই আছে, এটা আমি একটা পড়ে শুনিয়েছি যে আপনি কি এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদের মধ্য দিয়ে যেগুলো সংস্কার হচ্ছে সেগুলো সম্মতি জ্ঞাপন করিতেছেন? জনগণ বলেছে হ্যাঁ করিতেছি। ফলে এখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি লঙ্ঘন করেই কিন্তু শুরুটা করলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই গণভোট সংবিধানে আছে কিনা। এই গণভোট সংবিধানে নাই, তথাপি এই গণভোটটা আয়োজন করা যাবে, এই যুক্তিটা জাতীয় ঐক্যমত্য কমিশনের সবচেয়ে কনসিস্টেন্টলি সবচেয়ে নিপুণভাবে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ ভাই, যিনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি বলেছেন যে আমাদের সংবিধানে কিছু বিশেষ বিশেষ ধারা এটার যদি সংশোধন করতে হয় তখন গণভোট প্রয়োজন হয়, যেটা আগে ছিল পরে এখন আর নাই। কিন্তু এর বাইরে আপনার যেগুলোর ক্ষেত্রে গণভোট আয়োজন করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই বিষয়ে গণভোট আয়োজন করতে পারবেন না। যদি এই ধরনের কোনো বিধিনিষেধ না থাকে তাহলে সেই সকল বিষয়ে গণভোট আয়োজন করতে কোনো বাধা নেই। ধরেন আজকে আপনার জাতীয় জীবনে এমন একটা প্রসঙ্গ আসতে পারে যে প্রসঙ্গটা সংবিধানে লেখা নাই, কিন্তু আপনাকে এই প্রশ্নে জনগণের মতামত নিতে হচ্ছে, তখন আপনি নেবেন না। তো সালাউদ্দিন ভাই আর্গুমেন্ট এটাই ছিল যে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় যদি গণভোট ডাকতে হয় সেটা ডাকতে সংবিধানে কোনো বাধা নাই। এটা কিন্তু তার যুক্তি। আপনি এটা পত্রপত্রিকা রেকর্ডেড, এটা বাংলাদেশ টেলিভিশনে দ্বারা টেলিকাস্ট হয়েছে এবং পুরো সবার বিতর্কটা কিন্তু একটা ভলিউম আকারে বের হবে। ফলে এটা তার রেকর্ডেড বক্তব্য, সেখান থেকে তিনি আজকে সরে এসেছেন। ফলে এই গণভোট সংবিধানে আছে কিনা সেটা কিন্তু বিষয় না, কারণ এই সংবিধান এই গণভোটটা আয়োজন করাই হচ্ছে নতুন একটা সাংবিধানিক ব্যবস্থা কিংবা অ্যাটলিস্ট একটা বড় ধরনের রিফর্মের ম্যান্ডেটটা দেবে এই গণভোট। এটা কিন্তু সংবিধানের ভেতরে যে গণভোটটা থাকে যে সংবিধান সংশোধনের অমুক ধারা সংশোধন করতে গেলে আপনাকে গণভোট করতে হবে, কিন্তু সেই গণভোট না। দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ফলে এই গণভোটের মধ্যে দিয়ে আপনি যেটা বলছেন যে এই গণভোটটা সংসদ রেটিফাই করবে, এটা ঠিক না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটের মধ্য দিয়ে রেটিফাই করা হয়েছে, যখন গণভোটে মানুষ এটাকে অ্যাপ্রুভ করেছে। এটা সংসদের রেটিফিকেশন অপেক্ষা এটা নাই। সংসদ তার মতো আইন প্রণয়ন করবে, সংসদের এটা কাজ। কিন্তু সংসদ আর সংবিধান সংস্কার পরিষদের একটা বড়সড় পার্থক্য আছে, যেটা আমরা ইগনোর করতে পারি না। সংসদ হচ্ছে আপনি এখানে আইন প্রণয়ন করবেন বিদ্যমান সংবিধানের অধীনে। সংসদ বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবেন, এটা হলো সংসদের কাজ। আর যখন আপনার সংবিধানে এমন কোনো পরিবর্তন আপনি আনতে চান যেটা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করছে, তখন আপনি সেটা সংসদে করতে পারবেন না। তখন আপনাকে যেতে হবে এই যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা গণপরিষদের মতো কোনো বিষয়ে। যদি আপনি সংসদে এমন কোনো সংশোধনী আনেন যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে এটা কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জ হবে। যেমন অষ্টম সংশোধনী চ্যালেঞ্জ হয়েছিল, যেমন এই যে শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া একটা চ্যালেঞ্জ হয়েছে। ফলে সংসদে সবসময় একটা লিমিটেড ক্যাপাসিটির মধ্যে সংবিধান সংশোধন করা যায়। এখন আমরা যে সমস্ত পরিবর্তন নিয়ে কাজ করেছি জুলাই সনদের মধ্যে, এগুলো কিন্তু অলরেডি 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। যেমন আপার হাউস হবে, আপার হাউস ভোটের ভিত্তিতে হবে কি আসনের ভিত্তিতে হবে, দ্যাট ইজ আ সেপারেট আর্গুমেন্ট। কিন্তু আপার হাউস হবে, এটা কি আপনার সংবিধানে আছে? তাহলে এটা অলরেডি তো আপনার সংবিধানকে ভায়োলেট করে বসে আছে। প্লাস হচ্ছে সংবিধানে নাই তাই করা যাবে না, এই যুক্তিটাও কেন খাটবে না? সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই। সংবিধানে নাই যে আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করতে হবে। সংবিধানে নাই পুরো সুপ্রিম কোর্ট পালিয়ে গেলে কি করতে হবে। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট মানে কিন্তু ওই সাদা বিল্ডিং না। সুপ্রিম কোর্ট মানে একেবারে সংবিধান অনুযায়ী সংজ্ঞা হচ্ছে প্রধান বিচারপতি এবং ওই যে জ্যেষ্ঠ বিচারপতিরা, তারা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারা পালিয়ে গিয়েছে, আপনার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, প্রধান বিচারপতি পালিয়ে গেছে, সমস্ত বিচারপতিরা পালিয়ে গেছে। এই ধরনের পরিস্থিতিতে কি করতে হবে এটার কোনো ডিরেকশন সংবিধানে নাই। ফলে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্যে আছেন। হ্যাঁ, তথাপি কিছু কিছু কাজ সংবিধানের মধ্যে করা হয়েছে। ফলে আমার আর্গুমেন্টটা লাস্ট কথাটা হচ্ছে যে এই গণভোট বিএনপি 2/3 আছে, বিএনপি ইভেন ভোট পার্সেন্টেজে 50% আছে, তাদের কোনো দরকার ছিল না যে এই 2/3 ক্ষমতার জোরে আপনার এই যে সংবিধান সংস্কার পরিষদটাকে চ্যালেঞ্জ করা। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি কোনো আইনি ভিত্তি নাই থাকবে, এটা জারি করার পরে আপনি ইলেকশনের আগে এতদিন গেল, আপনি তখন প্রশ্ন তুললেন না কেন? তখন প্রশ্ন তুললেন না, এখন যখন তুলছেন ক্ষমতায় আসার পরে, তখন আপনার ইন্টেনশন নিয়ে মানুষ প্রশ্ন করবে যে আপনি তখন এটা মেনে নিলেন বা চুপ থাকলেন, আপনি বললেন না যে এটা কোনো লিগ্যাল বেসিস নাই। এখন আপনি বলছেন, তখন মানুষ বলবে যে আপনি ক্ষমতা আছে এই কারণে আপনি এই কাজটা করছেন।